হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য পরীক্ষা দেবে, এই শনি রবিবার পরীক্ষা হবে, বা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আরও বিভিন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা যারা তোমরা দিচ্ছ, তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আর অবশ্যই যারা পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ অবশ্যই শেষ মুহূর্তে ভিডিওটা দেখে নাও। এখানে 100টা প্রশ্ন, কিন্তু আমি এমনভাবে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের 500-র উপরেও তোমরা তার উত্তর পাবে। অনেক প্রশ্ন এখান থেকে পরীক্ষায় চলে আসবে, বিভিন্ন পরীক্ষায় চলে আসবে, আমি সেভাবে আলোচনা করব। দেখো, প্রথমে বলে আমি দীর্ঘদিন ধরে ইতিহাস পড়াচ্ছি, 5 বছরের উপর ধরে এই কম্পিটিটিভ ফিল্ডে। অবশ্যই তোমরা ভিডিও দেখতে পারো, আর তোমরা যারা নতুন এই চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো, তোমাদের অবশ্যই উপকার হবে। তাহলে চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই, বিস্তারিত আলোচনা। একটু ধৈর্য সহকারে তোমরা দেখো ভিডিওটা, আর অবশ্যই এটা রিভিশন ভিডিও, এই জন্য একটু রিভাইজ ওয়াইজ অপশন অনুযায়ী কি কি প্রশ্নের উত্তর হতে পারে, আরও কী কী আসতে পারে, সেরকমও আলোচনা হবে। তাহলে চলো প্রথম প্রশ্ন। 1 নম্বর দেখো, সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্রের নাম কি? তাহলে দেখো, এই সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্রের নাম কি? এটা কি হবে? এটা হবে মান্ডা। তাহলে এটা হয়ে যাচ্ছে মান্ডা। দেখো, তার সাথে দেখে নাও, আমাদের পরীক্ষা আরও আসতে পারে সিন্ধু সভ্যতা। দেখো, উত্তরতম কেন্দ্রের নাম হলো মান্ডা। তোমরা দেখলে এই মান্ডা যেটা হলো জম্বুতে অবস্থিত, তাহলে মান্ডার লোকেশন হলো জম্বু। দেখো, আরেকটা যে দিয়ামাবাদ, যেটাকে আবার দায়মাবাদও বলে, এই দিয়ামাবাদ যেটা হলো দক্ষিণে শেষ প্রান্ত, কেন্দ্রটার নাম হলো দিয়ামাবাদ। দেখো, পূর্বে হলো যেটা, দেখো এই অপশানে আছে আলমগীরপুর, সেটা হলো পূর্বের দিকে। তবে দেখো, এখানে দেখতে পাচ্ছ সুতকা জেন্ডর বা সুতকা জেন ডারো, এটা হলো পশ্চিমের কেন্দ্র, শেষ কেন্দ্র। তাহলে বুঝতে পারছো চারদিকে 4টা কেন্দ্র। উত্তরতম কেন্দ্রের নাম হলো মান্ডা, দক্ষিণে কেন্দ্রের নাম হলো দিয়ামাবাদ। দেখো, এরমভাবে তোমরা একটু অ্যানালাইসিসগুলো লিখে নিতে পারো, কারণ প্রশ্ন কী আসবে সেটা তো আমরা বলতে পারি না। আর যারা বলে কমন আসবে, এটা ভুল কথা। চাকরি পরীক্ষা সেরকম কমন হয় না, কিন্তু তোমার একটা বেসিক কনসেপ্ট দরকার। তাহলে দেখো, উত্তর কেন্দ্রের নাম মান্ডা, দক্ষিণে কেন্দ্রের নাম হলো দিয়ামাবাদ, পূর্বের কেন্দ্রের নাম হলো আলমগীরপুর, আর পশ্চিমে কেন্দ্রের নাম সুতকা জেন্ডর। দেখো, তার সাথে মনে রাখো এই 4টা কেন্দ্রে 4টা নদী, সেটাও পরীক্ষায় দিতে পারে। তাহলে এই যে জম্বু উত্তরতম কেন্দ্র, এখানে কোন নদী আছে? চেনাব। তাহলে এখানে আছে চেনাব। তারপরে দেখো, দেখতে পেলে দায়মাবাদ, তাহলে এখানে কোন নদী আছে? গোদাবরী নদী। দেখো, এখানে অ্যাকচুয়ালি দিয়ামাবাদ কেন্দ্র হলো প্রভারা নদী, প্রভারা। তাহলে দেখো, অপশানে যদি তোমরা পেতে পারো গোদাবরী নদী বা প্রভারা, মানে দেখো গোদাবরী নদীর শাখা হলো প্রভারা, অ্যাকচুয়ালি নদীর নাম হলো প্রভারা, কিন্তু আমাদের গোদাবরী দেয়, যেহেতু গোদাবরী নদীর শাখা প্রভারা। আর এখানে আলমগীরপুর, যাকে বর্তমানে আমরা মিরাট বলছি, যেটা হলো উত্তরপ্রদেশ। তাহলে দেখো, এই যে আলমগীরপুর যেটা উত্তরপ্রদেশে আছে, তাহলে এটা কোন নদী? হিন্দন নদী। এখন বর্তমানে এই নদীটা একটা ছোট ড্রেনের মতো। আর দেখতে পাচ্ছ যে এখানে পশ্চিমে সুতকা জেন্ডর আছে, এটা কোন নদী? এটা হলো দাস নদী। তাহলে দেখো, সুতকা জেন্ডরের লোকেশন হলো বেলুচিস্তান, আর মান্ডা হলো জম্বু, আর যেটা দেখলে তোমরা দিয়ামাবাদ, যেটা হলো মহারাষ্ট্র, আর আলমগীরপুর হলো উত্তরপ্রদেশ। আশা করি 4টা কেন্দ্রে লোকেশন তার সাথে নদী তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো, পরের প্রশ্ন। আচ্ছা, এটা আমার বলা হয়নি যে এখানে পশ্চিমে সুতকা জেন্ডার, এখানে কোন নদী আছে? এখানে হলো দাস নদী। সুতকা জেন্ডার হলো দাস নদী, মানে এই মান্ডা হলো চেনাব নদী, আলমগীরপুর হলো হিন্দন নদী, আর দায়মাবাদ হলো প্রভারা নদী, আর সুতকা জেন্ডার হলো দাস নদী। দেখো, চলো এবার নেক্সট পরের প্রশ্নে চলে যাই। হরপ্পা কেন্দ্র কত সালে আবিষ্কৃত হয়? তাহলে এটা কত হবে? 2-এর বি, 1921। দেখো, তাহলে এই হরপ্পা কেন্দ্র যখন জন মার্শাল ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান, তার তত্ত্বাবধানে হচ্ছে 1921 সালে দয়ারাম সাহানি কোথায় করে? রাভি নদীর তীরে হরপ্পা কেন্দ্র আবিষ্কার করে। তাহলে দেখো, হরপ্পা কেন্দ্র লোকেশন যদি বলি কোথায় আছে? বর্তমান পাকিস্তানের মন্টগোমারি জেলায় আছে হরপ্পা। আর আরেকটা দেখো, 1922 সালে যেটা রাখালদাস ব্যানার্জি সিন্ধু নদীর তীরে আরেকটা কেন্দ্র আবিষ্কার করে, সেটা হলো মোহেনজোদারো, যেটা হলো 1922-এ মোহেনজোদারো রাখালদাস ব্যানার্জি সিন্ধু নদীর তীরে আবিষ্কার করে, আর যার অবস্থান হলো বর্তমানে সিন্ধু প্রদেশের লারকানা জেলা, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলা। আর এখানে আমাদের 2-এর উত্তর হয়ে যাচ্ছে বি, 1921, আর যদি মোহেনজোদারো হতো 1922। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, প্রশ্ন কী আসবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু তোমাদের একটা বেসিক কনসেপ্ট কী কী হতে পারে সেটা তো অবশ্যই ধারণা করতে হয়, তাহলে কমন অবশ্যই পাবে। দেখো, 3-এর প্রশ্ন, নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া যায়? তাহলে এটা কোথায় হবে? 3-এরটা মোহেনজোদারো।
নিত্যরত মহিলার মূর্তি পাওয়া যায় মহেঞ্জোদারোতে। দেখো যেই মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানে অবস্থিত, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মিতের স্তূপ, যাকে আবার বলা হয় স্তূপের শহর, বা আবার বলা হয় মরুভূমির বাগিচা বা সিন্ধুর উদ্যান, এটাও মনে রাখতে পারো। আর এই মহেঞ্জোদারো শব্দটা হলো সিন্ধ্রি ভাষার শব্দ, অনেক পরীক্ষা দেয় সিন্ধ্রি ভাষার শব্দ। আর তাহলে আমরা দেখে নিলাম এই মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে নিত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি। তার সাথে আরও মনে রাখবে এই মহেঞ্জোদারোতে আর কী কী পাওয়া যায়। একটি বৃহ স্নানাগার, সেটাও পরীক্ষায় দেয়, একটি বৃহ স্নানাগার পাওয়া যায়। এখানে পশুপতি শিবের শিল পাওয়া যায়। পুরোহিত রাজার মূর্তি পাওয়া যায়, যেটা হলো বিয়ার্ডেড ম্যান, যেটা তোমরা দেখেছো একটা দাড়িওয়ালা মানুষ, যেটা অনেক দিন আগে থেকে তোমরা স্কুলের বইগুলোতে দেখো। তাহলে এইগুলো অবশ্যই মনে রাখবে। দেখো তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাই। আশা করি তোমরা এখানে ক্লিয়ার হলে। দেখো নেক্সট প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল বা দুর্গের নিদর্শন পাওয়া যায় না? দেখো এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে। তাহলে দেখো এটা কোনটা হবে? চানুদারো। দেখো এই চানুদারো কোথায়? তার লোকেশন সিন্ধুতে, সিন্ধু নদীর তীরে। তাহলে দেখো এখানে সিন্ধু সভ্যতা মানে বলা হচ্ছে কোনো সিটাডেল নেই। দেখো সিন্ধু সভ্যতা হলো দুটি ভাগে বিভক্ত শহরগুলো, একটা হলো উঁচু এলাকা, একটা হলো নিচু এলাকা। আর আমরা উঁচু এলাকাকে বলি সিটাডেল, যেটা ওয়েস্টে আছে। তাহলে দেখো এই সিটাডেল বা দুর্গ যাকে বলা হচ্ছে উঁচু এলাকা, আর আরেকটা হলো নিম্ন এলাকা যেখানে সাধারণ মানুষ থাকে। তাহলে দেখো সিন্ধু সভ্যতার একমাত্র কেন্দ্র যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি, তাহলে এটা একটা পার্টে বিভক্ত। আশা করি বুঝতে পারলে। মানে সিন্ধু সভ্যতার সমস্ত শহরগুলো দুটো পার্ট, আর এখানে শুধু একটা পার্টে বিভক্ত, মানে এখানে কোনো দুর্গ নেই। দেখো পরীক্ষা আরেকটা আছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র তিনটি ভাগে বিভক্ত, মানে তিনটে দেখো, উচ্চ এলাকা, মধ্য এলাকা, নিচু এলাকা, তিনটে পার্টে, আপার লোয়ার মিডিল। তাহলে এটা হবে ধোলাবিরা, যদি এরকম আসে। আচ্ছা এই ধোলাবিরা যেটা কোথায় আছে? গুজরাটের কচ্ছ অঞ্চলে। দেখো এই ধোলাবিরা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। কি আসে ধোলাবিরাতে? এখানে স্টেডিয়াম পাওয়া যায়, প্রচুর আছে স্টেডিয়াম, সাইনবোর্ড, উন্নত জল সরবরাহ ব্যবস্থা, অবশ্যই এগুলি মনে রাখবে। এই ধোলাবিরা যেখানে গুজরাটে পাওয়া যায়, পরীক্ষা খুব আসে। এই লোথাল থেকেও প্রচুর আসে। এই লোথাল হলো কোথায়? গুজরাটে, যেখানে প্রাচীন বন্দর পাওয়া যায়, লোথালে প্রচুর দেয়। আর এই লোথালকে আবার কী বলা হয় বলো তো? সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার, এটাও মনে রাখবে। আচ্ছা আমি একটু স্পিডে বলছি এই জন্যই, কারণ এটা রিভিশন হচ্ছে। আর তোমরা যদি স্পিড হয় তোমরা একটু পোস্ট করে করে একটু ভিডিওটা দেখতে পারো, আর সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, তাহলে পরীক্ষা অবশ্যই কমন পাবে। তাহলে দেখো এই লোথাল হলো যেখানে হলো, লোথাল হলো ভোগাবন নদীর তীরে অবস্থিত। আর লোথাল শব্দ অর্থ মিতের স্থান, তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে লোথালে আমরা কি দেখলাম, কি কি আছে? কৃত্রিম পোতাশ্রয়। আর এই লোথালে ধান চাষের প্রমাণ পাওয়া যায়, টেরাকোটা জাহাজ পাওয়া যায়। দেখো এগুলি পরীক্ষায় প্রচুর আসে। টেরাকোটার ঘোড়ার উপস্থিতি আমরা এই লোথালে দেখতে পাই। তাহলে এই কয়েকটা জিনিসগুলো তোমরা মনে রাখতে পারো। ধান চাষ, কৃত্রিম পোতাশ্রয়, মানে বন্দর আছে। এই লোথালকে ম্যানচেস্টার বলা হয়। এখানে টেরাকোটা জাহাজ পাওয়া গেছে। আর এই রাখিগড়ি, দেখো এই রাখিগড়ি তো অবশ্যই মনে রাখবে, যেটা হলো হরিয়ানার হিসার জেলা অবস্থিত। তাহলে দেখো এই রাখিগড়ি যেটাকে আমরা বলা হচ্ছে সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র, তাহলে সেটা কোনটা? এই রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র। তাহলে চলো এবার আমরা চলে যাচ্ছি অন্য প্রশ্নতে, 5এরটা। ন্যায় দর্শনের প্রবক্তা কে? তাহলে দেখো ন্যায় দর্শনের প্রবক্তা হলো গৌতম। দেখো 6টা দর্শন যাকে বলা হয় স্বরদর্শন, পরীক্ষা খুব দেয়, এই 6টা দর্শন মনে রাখতে হবে। তাহলে ন্যায় দর্শন কার? গৌতম, যেটা এটা উত্তর হবে। দেখো এই পতঞ্জলি কোন দর্শন? যোগ দর্শন। কপিল কোন দর্শন? কপিল সাংখ্য দর্শন, যেই দর্শনকে সবচেয়ে পুরনো দর্শন বলা হয়। কপিল মুনি, এই কপিল মুনি আশ্রম তোমরা যদি কেউ গঙ্গাসাগরে যাও, গঙ্গাসাগরের মেলায় অবশ্যই তোমরা এই কপিল মুনি আশ্রম দেখতে পাবে। যাই হোক এই কনাদ ঋষি কনাদ কোন দর্শন? তার দর্শন হলো বৈশেষিক। আরও দুটো দর্শন আছে, পূর্ব মীমাংসা, সেটা কার? জৈমিনী। আর আরেকটা আছে উত্তর মীমাংসা, সেটা কার? বেদব্যাস। তাহলে আশা করি বুঝতে পারলে ন্যায় দর্শন হয়ে যাচ্ছে গৌতম, তার সাথে আরও 6টা দর্শন, এই 6টা দর্শন অবশ্যই মনে রাখবে, পরীক্ষা খুব আসে। এর পরের প্রশ্নতে আমরা চলে যাই। দেখো তারপরে হলো আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়া, কার উক্তি? দেখো আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এই নিয়ে কয়েকটা আসে খুবই, বিভিন্ন জনের বিভিন্ন মতামত। তাহলে দেখো মধ্য এশিয়া, এটা কার মতামত? ম্যাক্স মুলার, পরীক্ষায় প্রচুর দেয় ম্যাক্স মুলার। এই দেখো তিলক, অপশানে দেখতে পাচ্ছি তিলক, এই তিলক কোন জায়গায় বলেছে? তিলক আর্কটিক অঞ্চল।
আর্কটিক অঞ্চল, উত্তর মেরুর আর্কটিক অঞ্চল, নর্থ পোল যেটা উত্তর মেরুর আর্কটিক অঞ্চল, যেটা তিলক বলেছে। দেখো তাহলে আরেকটা এই উইলিয়াম জোন্স, এই উইলিয়াম জোন্স কোনটা বলেছি? ইউরোপ। আর যদি আদি বাসস্থান কোথায় ছিল? ইউরোপ। এই অবিনাশ চন্দ্র দাস খুবই আছে, অবিনাশ চন্দ্র দাস কোথায় বলেছে? পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চল, এটাও মনে রাখবে, পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চল বলেছে অবিনাশ চন্দ্র দাস। আর এর সাথে এটাও আসে যে আর্যরা ভারতে প্রথম কোথায় আসে? পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চল, এটাও তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে এই চারটা মতামত তোমরা অবশ্যই দেখবে তারা কোনটা বলেছেন, যে আর্যদের আদিবাসী কোনটা ছিল। তার সাথে তোমরা আরেকটা মনে রাখতে পারো, এটাও দেয় পরীক্ষায়, তিব্বত। এই তিব্বত আর্যদের আদি বাসস্থান ছিল, এটা কে বলেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী, মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। আশা করি ক্লিয়ার। তাহলে চলো পরের প্রশ্ন আমরা যাই। কোন বেদ গদ্য পদ্য উভয় ভাষায় আছে? তাহলে এটা কোনটা হবে? গদ্য পদ্য উভয় ভাষা, যজুর্বেদ। তাহলে যজুর্বেদ আছে গদ্য ও পদ্য উভয় ভাষা। তাহলে দেখো এই চারটা বেদ আমাদের মনে রাখতে হবে। ঋগ্বেদ, এই ঋগ্বেদ পরীক্ষায় খুবই আসে যে ঋগ্বেদের কোন মণ্ডলে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলে? দশম মণ্ডলে। খুব দেয় ঋগ্বেদের দশম মণ্ডলে। যেমন দেয় ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র আছে? কোন মণ্ডলে আছে? তোমরা পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারো। গায়ত্রী মন্ত্র কোন মণ্ডলে? তৃতীয় মণ্ডলে ঋগ্বেদের। আরেকটা দেয় ঋগ্বেদের কোন মণ্ডলে 10 রাজার যুদ্ধ উল্লেখ আছে? সেটা কোনটা হবে? সপ্তম মণ্ডল। দেখো এগুলি খুব ফেমাস, এগুলি বেশি আসে। আরেকটা দেবী সোমা উদ্দেশ্যে উৎসর্গিত করা আছে ঋগ্বেদের কোন মণ্ডল? সেটা হবে নবম মণ্ডল। তাহলে দেখো ঋগ্বেদের এই চারটা মণ্ডল তোমরা ভালো করে মনে রাখবে। ঋগ্বেদ হলো মোট 10টা মণ্ডলে বিভক্ত। তার মধ্যে তৃতীয় মণ্ডলে কি আছে? গায়ত্রী মন্ত্র। সপ্তম মণ্ডলে কি আছে? 10 রাজার যুদ্ধ। নবম মণ্ডলে কি আছে? দেবী সোমার উদ্দেশ্যে ডেডিকেট আছে মন্ত্র। আর দশম মণ্ডলে কি আছে? প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ। আশা করি তোমরা ক্লিয়ার। আর তার সাথে এটাও মনে রাখতে পারো, কেউ জানলে কমেন্ট করো, ঋগ্বেদের কোন নদী সবচেয়ে বেশি উল্লেখ আছে? কোন নদী হবে? ঋগ্বেদে সিন্ধু নদী সবচেয়ে বেশি উল্লেখ আছে। যেমন গঙ্গা নদীর উল্লেখ একবার পাওয়া যায়, যমুনা নদীর উল্লেখ 3বার পাওয়া যায়। আর সবথেকে বেশি নদীর বর্ণনা আছে সেটা হলো সিন্ধু নদী। আর সবচেয়ে যদি বলা হয় ঋগ্বেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়, তাহলে কোন নদীকে পবিত্র নদী দেবীতমা? সেটা হলো সরস্বতী। দেখো সরস্বতী কিন্তু নদীর দেবী ছিল, এখন বর্তমানে সরস্বতী হলো বিদ্যার দেবী। যাই হোক, আশা করি তোমরা ক্লিয়ার। এটার উত্তর তো যজুর্বেদ হবে। তাহলে আমি ঋগ্বেদ বললাম, এবার সামবেদ আসি। সামবেদ, এই সামবেদ যেখানে আছে আমাদের ভারতীয় সঙ্গীত, সেটা কোন বেদতে পাওয়া যায়? সামবেদ। অর্থাৎ তোমরা মনে রাখবে সামবেদে কি আছে? সঙ্গীত, গীতিমন্ত্র, সঙ্গীত। তাহলে সঙ্গীতটা সামবেদ। আর যজুর্বেদে কি আছে? যাগযজ্ঞ। যজুর্বেদ হলো মূলত যাগযজ্ঞের সমস্ত মন্ত্র আছে, যেটা গদ্য পদ্যে লিখিত। আর এই যজুর্বেদের দুটো ভাগ, একটা হলো কৃষ্ণ ও শুক্ল। এই অথর্ববেদ, এটাও মনে রাখবে, এই অথর্ববেদ যেখানে জাদুবিদ্যা, কালা জাদু, অশুভ শক্তি, এই বশীকরণ, এই সমস্ত কিছু বর্তমানে তোমরা যে দেখো বিভিন্ন জ্যোতিষরা যে সমস্ত কাজ করে, দেখো অনেকে তো অনেক ভুলভাল, কিন্তু এই সমস্ত কাজ অথর্ববেদে উল্লেখ আছে। অনেকে তো আজকাল বর্তমানে ব্যবসার জন্য করছে। তাহলে দেখো এই অথর্ববেদে আমরা সমস্ত বশীকরণ, কালা জাদু সমস্ত এই অথর্ববেদে পাওয়া যায়। যাই হোক, তার সাথে এটাও তোমরা মনে রাখবে, এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই তিনটে বেদকে একসঙ্গে কি বলা হয়? ত্রয়ী বিদ্যা। এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এই তিনটা বেদকে একসাথে বলা হয় ত্রয়ী বিদ্যা। আশা করি বুঝতে পারলে। চলো পরের প্রশ্ন, 8টা। পরবর্তী বৈদিক যুগের পূর্ব ভারতের রাজাকে কি বলা হয়? দেখো তাহলে দেখো আমরা দেখি পরবর্তী বৈদিক যুগ, মানে দেখো দুটো ভাগ বৈদিক যুগে। ফার্স্ট হলো ঋগ বৈদিক যুগ, যেটা আমরা ধরবো 1500 থেকে 1000 BC। আর পরবর্তী বৈদিক যুগ যেটা হলো 1000 থেকে 600 BC, মানে যেটা আমরা ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ যেটাকে বলা হচ্ছে, যেখানে ঋগ্বেদটা সংকলন হয়। আর পরবর্তী বৈদিক যুগে বাকি বেদগুলো সংকলন হয়, তার সাথে আরও বিভিন্ন গ্রন্থ সংকলন হয়। তাহলে সেটা আমরা পরবর্তী বৈদিক যুগ বলছি, যেটা সময়কাল হলো 1000 থেকে 600। তাহলে এই পরবর্তী বৈদিক যুগে 4টা দিকে রাজাকে কি বলা হয়? তাহলে দেখো এটা দেখে নাও, 4টা দিকে রাজাকে কি বলা হয়। দেখো এখানে আমরা প্রশ্নতে কি আছে? পূর্ব ভারতের রাজা। এই পূর্ব ভারতের রাজাকে বলা হচ্ছে সম্রাট। তাহলে পূর্ব ভারতের রাজাকে বলা হচ্ছে সম্রাট। এই পশ্চিমের রাজাকে বলা হচ্ছে স্বরাট। স্বরাট। আশা করি বুঝতে পারলে। আর উত্তর ভারতের রাজাকে বলা হচ্ছে বিরাট। উত্তর ভারতের রাজাকে বলা হচ্ছে বিরাট।
আর দক্ষিণে রাজাকে বলা হচ্ছে ভোজ। আর যারা এই মাঝখানে তাদেরকে বলা হচ্ছে মধ্যদেশের রাজা, রাজা বা রাজন। আশা করি বুঝতে পারলে, রাজা বা রাজন মানে এটার উত্তর হয়ে যাচ্ছে 8এরটা। পরবর্তী বৈদিক যুগে পূর্ব ভারতের রাজাকে কি বলা হয়, এটা হয়ে যাচ্ছে কোনটা হবে, তোমরা আশা করি বুঝতে পারলে, সম্রাট। কিন্তু তার সাথে এই বিরাট, বিরাট কোন দিকে, বিরাট হলো উত্তর দিকে, এই ভোজ কোন দিকে, দক্ষিণ দিকে, আর সরাট কোন দিকে, পশ্চিম দিকে, আর মাঝখানে কে, রাজা বা রাজন। চলো, আশা করি তোমরা ক্লিয়ার। আর আচ্ছা, এই বৈদিক যুগে নদীগুলোর নাম, আগের নাম কি ছিল, বর্তমান নাম কি ছিল, সেটা অবশ্যই তোমরা দেখে যাবে, সেটাও বিভিন্ন পরীক্ষায় দেয়। যেমন আস্কিনি নদীর বর্তমান নাম কি, চেনাব বা চন্দ্রভাগা। যেমন সপ্তসিন্ধু, এই সপ্তসিন্ধু নদীগুলোর নামগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। যেমন আস্কিনি নদীর নাম চেনাব বা চন্দ্রভাগা, বিপাশা হলো বিয়াস, গোমাল হলো গোমতী, বিতস্তা হলো ঝিলাম, পুরুষানী হলো রাবি, শতদ্রু হলো সতলুজ। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো, এর পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটায়, বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? পরীক্ষা দেখো প্রচুর আসে, বাংলার প্রথম গভর্নর জেনারেল নাম কি, এটা হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিংস। দেখো, এটা অবশ্যই এরকমভাবে মনে রাখো। দেখো, এটা যে কোনো প্রশ্ন আসতে পারে, বাংলার প্রথম গভর্নর কে? তাহলে দেখো, বাংলার প্রথম গভর্নর কে, রবার্ট ক্লাইভ। আমরা তাহলে বাংলার প্রথম গভর্নর ধরবো রবার্ট ক্লাইভ। তাহলে দেখো, এই রবার্ট ক্লাইভ প্রথম গভর্নর। এর পরের পোস্ট হচ্ছে বাংলার গভর্নর জেনারেল। তাহলে গভর্নর জেনারেল কি হচ্ছে, ওয়ারেন হেস্টিংস। তার সাথে তোমরা মনে রাখবে পরের পোস্টে যিনি প্রথম হচ্ছে, তিনি আগের পোস্টে শেষ। তাহলে ওয়ারেন হেস্টিংসকে আমরা ধরবো বাংলার শেষ গভর্নর। দেখো, তাহলে বাংলার গভর্নর ছিল, পোস্টটা বেড়ে হলো বাংলার গভর্নর জেনারেল, যেটা 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। দেখো, এর পরবর্তীকালে বাংলার গভর্নর জেনারেল থেকে পোস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের গভর্নর জেনারেল। তাহলে সেটা কোন অ্যাক্টের দ্বারা, 1833 চার্টার অ্যাক্টের দ্বারা। তাহলে প্রথম কি হচ্ছে ভারতের গভর্নর জেনারেল, উইলিয়াম বেন্টিং। তাহলে উনি শেষ বাংলার গভর্নর জেনারেল। তাহলে পরের জন যিনি প্রথম হচ্ছে, তাহলে সে আগের পোস্টে শেষ। তাহলে দেখো, এই ভারতের গভর্নর জেনারেল থেকে আবার পোস্টটা চেঞ্জ হয়ে কী হলো, ভাইসরয়। তারপরে হয়ে গেল ভাইসরয়। তাহলে প্রথম ভাইসরয় কে, লর্ড ক্যানিং। তাহলে তিনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। তারপরে দেখো, দেশ যখন স্বাধীন হয় তখন পোস্টটা আবার চেঞ্জ হচ্ছে, নাম হয়ে যাচ্ছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। তাহলে দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, প্রথম হলো লর্ড মাউন্টব্যাটেন, তারপর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে বুঝতে পারলে, স্বাধীন ভারতে যদি শেষ গভর্নর জেনারেল বলা হয় তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর স্বাধীন ভারতে যদি প্রথম গভর্নর জেনারেল বলা হয় তাহলে হবে লর্ড মাউন্টব্যাটেন। তার সাথে এটাও মনে রাখবে, স্বাধীন ভারতে যদি বলা হয় প্রথম ভারতীয় ও শেষ ভারতীয়, তাহলে কী হবে, চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো, যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমরা শুধু কনসেপ্ট বুঝবে। যেহেতু ভিডিওটা রিভিশন ভিডিও, তাই একটু স্পিড বলছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, 2 ঘন্টা পার হয়ে যাবে। তাই তোমাদের যদি একটু ভিডিওটা স্পিড মনে হয়, অনেকে দেখো সবাই তো সমস্ত বিষয়তে এক্সপার্ট না, যাদের ইতিহাসটা একটু স্লো আছো, তোমরা ভিডিওটা পুশ করে করে আস্তে আস্তে ইনফরমেশনগুলো তোমরা লিখে নাও, কোনো সমস্যা নেই। চলো, পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে বন্ধ করেন? তাহলে দেখো, এই দ্বৈত শাসনটা কী ছিল, বাংলা থেকে দ্বৈত শাসন হতো। দেখো, নবাব, একদিকে নবাব ছিল, আরেকদিকে ছিল ইংরেজ। তাহলে দেখো, এটাকে আমরা বলি দ্বৈত শাসন। এই নবাব যার আন্ডারে ছিল প্রশাসন, আর ইংরেজ যাদের আন্ডারে ছিল দেওয়ানি। দেওয়ানি মানে কি, রাজস্ব। তাহলে ইংরেজরা কী করতো, রাজস্ব কালেক্ট করতো, আর নবাব কী করতো, প্রশাসন। এইটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। এবার যে দেখো, ইংরেজদের হাতে তো ছিল কোনটা, দেওয়ানি মানে রাজস্ব। এই রাজস্ব কালেক্টের জন্য তারা যেমন বাংলায় রেখেছিল রেজা খা, বিহারে রেখেছিল সীতাব রায়, ওটা ইংরেজদের থেকে প্রতিনিধি। তাহলে দেখো, এই যে দেওয়ানির দায়িত্ব যে ইংরেজদের হাতে, আর তার থেকে ইংরেজরা দিচ্ছে বাংলায় রেজা খাকে আর বিহারে সীতাব রায়কে, তাহলে এটাকে আমরা বুঝি দ্বৈত শাসন। তাহলে এটা কে চালু করে, পরীক্ষা এটাও দেয় 1765 সালে রবার্ট ক্লাইভ। এটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষা খুব দেয়, 1765 সালে রবার্ট ক্লাইভ। তাহলে আমরা এবার প্রশ্নে চলে আসি, বাংলায় দ্বৈত শাসন কে বন্ধ করেন? তাহলে এটা হবে ওয়ারেন হেস্টিংস 1772 সালে। তাহলে বন্ধ করছে ওয়ারেন হেস্টিংস 1772 সালে দ্বৈত শাসন, চালু করছে রবার্ট ক্লাইভ 1765 সালে। আশা করি ক্লিয়ার। দেখো, এর পরের প্রশ্ন, ভারতে কোন ইউরোপীয় কোম্পানি সবার প্রথমে আসে? তাহলে দেখো, ভারতে কোন ইউরোপীয় কোম্পানি সবার প্রথমে আসে? তাহলে হবে পর্তুগিজ, 1498।
তাহলে আমরা একটু দেখে নিই। এইটা সিকোয়েন্সটা তোমরা এরমভাবে মনে রাখতে পারো, পিডিইএফ। আমরা নর্মালি জানি পিডিএফ একটা আমাদের পোর্টেবল ডকুমেন্ট ফাইল। তাহলে টেক্সট এরমভাবে মনে রাখো। তাহলে দেখো এটা আগমনের ডেট, প্রথম আসছে পর্তুগিজ 1498, তারপরে আসছে ডাচ 1605, তারপরে আসছে ইংরেজ 1608 বা 9, তারপরে আসছে ড্যানিশ 1620, যে যাদের বলা আছে দিনেমার, ড্যানিশ মানে দিনেমার। সবার শেষে আসছে ফ্রান্স মানে ফরাসি 1668। তাহলে দেখো এটা হলো আগমনের ডেট, পর্তুগিজ 1498, ডাচ 1605, ইংরেজ 1608 বা 9, তারপরে হলো দিনেমার 1620, তারপরে শেষে ফরাসি 1668। তাহলে এটা হলো আমাদের কোম্পানির আগমনের সিকোয়েন্স। এবার আমরা তার সাথে দেখে নিই, দেখো পরীক্ষায় কী আছে আমরা বলতে পারবো না, তার সাথে দেখে নিই কোম্পানিগুলো প্রতিষ্ঠা হচ্ছে তার ডেট কী। তাহলে দেখো প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে পর্তুগিজ 1498। দেখো এখানে আমরা আগমনে যেমন টিক্সে মনে রাখছি পিডিএফ, তাহলে এটাকে আমরা উল্টো করে দেবো। দেখো ইংরেজরা সেকেন্ড হবে এখানে, কোম্পানি ইংরেজরা প্রতিষ্ঠা কত সালে করে? 1600 সালে লন্ডনে। এটা প্রচুর পরীক্ষা আসে। রানী এলিজাবেথ ওয়ান তিনি পারমিশন দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের জন্য লন্ডনে। তাহলে দেখো প্রথম পর্তুগিজ কোম্পানি প্রতিষ্ঠা করে 1498, তারপরে ইংরেজ 1600, তারপরে হলো দেখো ডাচ 1602। যেহেতু আমি বললাম আগমনে যেমন পিডিএফ ট্রিক্স, তাহলে আমরা উল্টো করে দিই। তাহলে ডাচ হলো পরে আসছে, ইংরেজরা আগে মানে দেখো ডাচরা আগে আসে, কিন্তু ডাচরা কোম্পানি পরে প্রতিষ্ঠিত করে, তাহলে ইংরেজরা আগে করে। তাহলে ইংরেজরা 1600 আর ডাচরা হলো 1602। তারপরে হলো দিনেমার, তাহলে দিনেমার কত? দিনেমার হলো 1616। তারপরে হলো ফরাসি কত? 1664। আশা করি তোমরা কোম্পানি আগমনের ডেট মানে কোম্পানি আগমন কত সালে হয়েছে ভারতে সেগুলো আমরা দেখলাম, তার সাথে কোম্পানিগুলো কবে প্রতিষ্ঠা হয়েছে সেটাও আমরা দেখলাম। চলো এরপরে পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে দুটি ভাগে বিভক্ত হয় মডারেট এবং চরমপন্থী? দেখো তাহলে কোন অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা হলো নরমপন্থী, একটা হলো চরমপন্থী। তাহলে দেখো নরমপন্থী, এই নরমপন্থী কারা? যাদের দাবি ছিল ইংরেজরা শাসন করুক, মানে স্বায়ত্ত শাসন, ইংরেজরা আন্ডারে থাকবো কিন্তু আমরা নিজের এলাকায় স্বাধীন থাকবো, নিজস্ব আমরা ইংরেজরা মাথার উপরে থাকুক কিন্তু আমরা নিজস্ব শাসনভাবে আমরা স্বাধীন করব। আর এই যে চরমপন্থীরা এরা চেয়েছিল পূর্ণ স্বাধীনতা। তাহলে দেখো এদের মধ্যে দুটো মতবাদ, দুটো বিভেদ হচ্ছে। তাহলে দেখো এটা কত সালে হচ্ছে? 1907 সালে সুরাট অধিবেশনে। 1907 সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হচ্ছে, নরমপন্থী এবং চরমপন্থী। আর সভাপতিকে রাসবিহারী ঘোষ। অনেকে ভুল করে, অপশানে যদি তোমাদের রাসবিহারী বোস আর ঘোষ দেওয়া হয় অনেকে তোমরা উত্তর নিয়ে নিবে রাসবিহারী বোস। দেখো বোস আছে সুভাষচন্দ্রের সাথে কানেকশন, এরকমভাবে মনে রাখো। তাহলে এটা হবে রাসবিহারী ঘোষ। তাহলে সুরাট অধিবেশনে সভাপতি হলো রাসবিহারী ঘোষ। সেখানে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হচ্ছে, নরমপন্থী এবং চরমপন্থী। আরেকটা প্রশ্ন আসে, এই যে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ওনারা আবার পুনরায় মিলন হয় কোন অধিবেশন? তাহলে সেটাও মনে রাখবে, লখনৌ অধিবেশন 1916, যেখানে সভাপতি ছিল কংগ্রেসের অম্বিকাচরণ মজুমদার। তাহলে লখনৌ অধিবেশনে আবার কংগ্রেস আবার তারা মিলিত হচ্ছে, তাদের মধ্যে মিলন ঘটে। আর এই লখনৌ অধিবেশনে সবথেকে বেশি প্রশ্ন দেয় এই লখনৌ চুক্তি কাদের কাদের মধ্যে হয়। তাহলে দেখো এই লখনৌ অধিবেশনে একদিকে যেমন কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে মিল হচ্ছে, সেরকমই এখানে আবার চুক্তি হচ্ছে কাদের কাদের মধ্যে? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা খুব দেয়। কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে এখানে তাহলে কি হচ্ছে? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে এখানে চুক্তি হচ্ছে, লখনৌ চুক্তি 1916 সালে। তাহলে মনে রাখবে। চলো তাহলে দেখো এই জাতীয় কংগ্রেসে যেমন আমরা দেখি কোন কোন অধিবেশন ইম্পর্টেন্ট জাতীয় কংগ্রেসের। যেমন একটা গান্ধীজি কোন অধিবেশন সভাপতি করে? 1924-এর কোন অধিবেশন সভাপতি করে? 1924-এ বেলগাঁও অধিবেশন। যেমন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে? তাহলে ওটা হবে অ্যানি বেসান্ট 1917। আর যদি বলে ভারতীয় মহিলা তাহলে কি হবে? সরোজিনী নাইডু 1925। অনেকে গুলি ফেলে। প্রথম যদি বলে মহিলা সভাপতি কে হয় কংগ্রেসের তাহলে হবে অ্যানি বেসান্ট 1917। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা তাহলে কে হবে? তাহলে প্রথম ভারতীয় মহিলা হবে সরোজিনী নাইডু 1925 সালে কানপুরে। তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবে। চলো তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। তাহলে 12টা নর্মালি আমাদের হয়ে যাচ্ছে সুরাট, সেটা তো তোমরা দেখলেই বিস্তারিত ব্যাখ্যায়।
তাহলে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাস হয়? তাহলে এটা কোনটা হবে? এটা হবে লাহোর, 1929 সালে জওহরলাল নেহরু সভাপতি। তাহলে সেখানে কংগ্রেসে পূর্ণ স্বরাজ প্রথমবার ঘোষিত হচ্ছে, প্রস্তাব হচ্ছে, সেটা সভাপতি কে ছিল? 1929-এ জওহরলাল নেহরু। আর অবশ্যই তার সাথে যদি মনে রাখবে জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে যদি প্রশ্ন আসে স্বরাজ শব্দ, স্বরাজটা প্রথমবার ব্যবহার হচ্ছে, সেটা কোনটা? 1906-এ কলকাতা অধিবেশন, যেখানে দাদাভাই নওরোজি সভাপতি। আর এখানে হলো পূর্ণ স্বরাজ, যেটা 1929-এ লাহোরে। আর তার সাথে আরেকটা মনে রাখবে, এই লাহোর অধিবেশনে ঠিক হয় কংগ্রেস কবে স্বাধীনতা পালন করবে। তাহলে কত সালে কংগ্রেস প্রথমবার স্বাধীনতা পালন হয় ভারতে? 1930 সালে 26শে জানুয়ারি। এটা অবশ্যই মনে রাখবে। দেখো আমাদের দেশ স্বাধীন হচ্ছে 1947-এ 15ই আগস্ট। তাহলে আমরা এখন যে স্বাধীনতা দিবস পালন করছি কত তারিখে? 15ই আগস্ট। তাহলে এই যে আমাদের স্বাধীনতার আগে পর্যন্ত 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। তাহলে প্রথম স্বাধীনতা দিবস ভারতে উদযাপন হয় 1930-এর 26শে জানুয়ারি। চলো পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া হয়? তাহলে এটা কি হবে? প্রথমবার বন্দে মাতরম 1896 কলকাতা অধিবেশন। আর এখানে সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সাহানি। এখানে সভাপতি ছিল রহিমতুল্লাহ সাহানি, যেখানে বন্দে মাতরম গাওয়া হয়। আর আরেকটা তোমরা বলো তো, জনগণ মন কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসে সেখানে গাওয়া হয়? সেটা হলো 1911। জনগণ মন হলো 1911। দেখো এই অধিবেশনটা তোমরা মনে রাখবে, এই মাদ্রাজ অধিবেশন 1887, খুবই ইম্পর্টেন্ট। সেখানে সভাপতি কে ছিল? বদরুদ্দিন তায়েবজি। দেখো প্রচুর আসে। এই 1887 সালে মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিল বদরুদ্দিন তায়েবজি। তাহলে প্রথমবার জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি কে? তাহলে মুসলিম সভাপতি হলো এই বদরুদ্দিন তায়েবজি। আশা করি তোমরা বুঝতে পারলে। এই এলাহাবাদ অধিবেশন, এটাও মনে রাখবে 1888 সালে এলাহাবাদ অধিবেশন, এখানে সভাপতি ছিল জর্জ ইউল। তাহলে দেখো জর্জ ইউল, এটাও পরীক্ষায় দেয় যে প্রথম কংগ্রেসের ব্রিটিশ প্রেসিডেন্ট বা ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল? ইংরেজ প্রেসিডেন্ট কে ছিল? তাহলে ইংরেজদের মধ্যে কে ছিল? জর্জ ইউল, 1888 সালে এলাহাবাদ অধিবেশনে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো পরের প্রশ্ন, কোন নেতা চরমপন্থী ছিলেন না? কোন নেতা চরমপন্থী ছিলেন না? তাহলে এটা কোনটা হবে? দেখো গোপালকৃষ্ণ গোখলে হবে, চরমপন্থী ছিলেন না। দেখো লাল বাল পাল, এরা তিনজন ছিলেন চরমপন্থী। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। তার সাথে আরেকটা নাম মনে রাখতে পারো, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। দেখো তাহলে আমরা এখানে পাচ্ছি শুধু নরমপন্থীকে গোপালকৃষ্ণ গোখলে। তাহলে দেখো জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় 1885 থেকে 1905, আর চরমপন্থী পর্ব বলা হয় 1905 থেকে 1915। তাহলে দেখো প্রথম দিকে যে সমস্ত নেতারা ছিলেন ওনারাই হলো চরমপন্থী। তাহলে কারা কারা ছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এই বদরুদ্দিন তায়েবজি, আরও লিডার দাদাভাই নওরোজি। এরা মানে প্রথম দিকে যত জাতীয় কংগ্রেসের যত নেতারা ছিলেন ওনারা সবাই হলো নরমপন্থী। তাহলে সেটা মনে রাখবে, অবশ্যই নরমপন্থী ওনারা। এবার পরের প্রশ্ন, গান্ধীজি ডান্ডি অভিযান কবে শুরু করেন? খুবই আসে পরীক্ষায়। 1930 সালের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে। কোথায় থেকে গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেন? গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জনকে নিয়ে। 78 জন, তার সাথে ছিল যাত্রী। কোনো কোনো জায়গায় 79ও দেয় মতান্তরে, যাই হোক। তাহলে 1930 সালে 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করছে। আর গান্ধীজি ডান্ডিতে পৌঁছাচ্ছে কবে? 5ই এপ্রিল। আর 5 এপ্রিল ডান্ডিতে পৌঁছান গান্ধীজি। আর 6 এপ্রিল লবণ তৈরি করে তিনি লবণ আইনটা ভঙ্গ করেন। লবণ তৈরি করে যে লবণ আইনটা তিনি ভঙ্গ করছেন, তার মাধ্যমে আইন অমান্য আন্দোলন সূচনা করেন। তাহলে পরীক্ষা এটাও দেয়, এই ডান্ডি যাত্রা এটা কোন আন্দোলনের সাথে যুক্ত? এটা হলো গান্ধীজির আইন অমান্য আন্দোলন। তাহলে এটা হলো গান্ধীজির আইন অমান্য আন্দোলন। আশা করি বুঝতে পারলে। চলো এবার নেক্সট প্রশ্ন। হ্যাঁ, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী, তাহলে কাকে বলা হয় সীমান্ত গান্ধী? খান আব্দুল গফর খান। পরীক্ষায় প্রচুর আসে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খান। তাহলে দেখো এই আইন অমান্য আন্দোলনের সময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কে নেতৃত্ব দিয়েছিল? যেখানে উত্তর পশ্চিম, এই খান আব্দুল গফর খান, যাকে বলা হচ্ছে সীমান্ত গান্ধী, মানে ফ্রন্টিয়ার গান্ধী।
তাহলে দেখো এই সীমান্ত গান্ধীর আরেকটা মনে রাখবে, এই খান আব্দুল গফর খানের দলের নাম কি? খুদাই খিদমতগার। এটাও প্রচুর আসে পরীক্ষায়, খুদাই খিদমতগার, যার অর্থ হলো ঈশ্বরের সেবক, খুদাই খিদমতগার। তাহলে এই খান আব্দুল গফর খানের দলের নাম হলো খুদাই খিদমতগার। আর এই দলকে মানে এই খান আব্দুল গফর খানের অনুগামীদের কি বলা হতো? লাল কর্তা। এটাও মনে রাখবে, লাল কর্তা, কারণ এরা হাফ কাটা লাল রঙের জামা পরতো, তাই এদেরকে বলা হতো লাল কর্তা। চলো এর পরের প্রশ্ন হলো, তাছাড়া এটা তোমরা মনে রাখতে পারো, দেখো আরও অপশানগুলো যেগুলো আছে, লেন্দি তো হয়ে যাবে ভিডিও, তাই কিন্তু তোমাদের অবশ্যই উপকার হবে, কারণ পরীক্ষা কমন পেয়ে যাবে, রিভাইজ হয়ে যাচ্ছে তোমাদের। দেখো উৎকলমণি, এই উৎকলমণি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? উড়িষ্যা থেকে আইন অমান্য আন্দোলনে। চক্রবর্তী রাজা গোপালাচারী মাদ্রাজ থেকে নেতৃত্ব দেয়, তামিলনাড়ু মাদ্রাজ, সে হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? এটা হবে র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। কে? র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে? 1932 সালে 16ই আগস্ট। এটা মনে রাখবে, 1932 সালে 16ই আগস্ট। দেখো এই 16ই আগস্ট ডেটটা না দুটো দিক দিয়ে গুরুত্বপূর্ণ। তাহলে একটা হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সেটা হলো 1932 16ই আগস্ট। আরেকটা আছে প্রত্যক্ষ সংগ্রাম দিবস, প্রত্যক্ষ সংগ্রাম দিবস, সেটা কত? 1946 16ই আগস্ট। দেখো বছর কিন্তু আলাদা, কিন্তু 16ই আগস্ট কিন্তু আসছে, যেটাকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে বলা হয়। তাহলে কত? 1946 16ই আগস্ট। আশা করি তোমরা ক্লিয়ার। আর এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কি? এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি হলো হিন্দুদের মধ্যে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো সংখ্যা গরিষ্ঠ, আরেকটা হলো সংখ্যা লঘু। তাহলে এটাকে বলা হচ্ছে বাটোয়ারা, মানে ভাগ করা হচ্ছে, যেটা র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন 1932 সালে 16ই আগস্ট। চলো পরের প্রশ্ন, 1932 সালে পুনা চুক্তি কাদের মধ্যে হয়? তাহলে কাদের মধ্যে হচ্ছে? ইয়ারবাদা জেলে হচ্ছে গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে 1932 সালে সেপ্টেম্বর মাসে পুনা চুক্তি হচ্ছে ইয়ারবাদা জেলে গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে। অবশ্যই মনে রাখবে, পরীক্ষা খুব আসে পুনা চুক্তি। আরেকটা আসে গান্ধী আরউইন চুক্তি, এটা খুব পরীক্ষা দেয়। গান্ধী আরউইন চুক্তি কত সালে? 1931 সালে 5ই মার্চ। গান্ধী আরউইন চুক্তি, যাকে আবার দিল্লি চুক্তিও বলা হয়, 1931 সালে 5ই মার্চ। নেক্সট, কোনটি কালিদাসের রচনা নয়? তাহলে কোনটি কালিদাসের রচনা নেই? দশকুমার চরিত। দেখো এই দশকুমার চরিত কার রচনা? পরীক্ষা খুব দেয়, দণ্ডিন। দেখো ঋতুসংহার, মালবিকাঙ্গী মিত্রম, রঘুবংশ, এগুলি সব কালিদাসের লেখা। দেখো যে কালিদাস তোমরা জানো, সে প্রথম জীবনে একজন মূর্খ ছিলেন। এই কালিদাস যেই গাছে বসে সেই গাছে আবার ডাল ভাঙে, কিন্তু পরবর্তীকালে সরস্বতী দেবীর এত আশীর্বাদ লাভ করে যে প্রচুর তার মধ্যে জ্ঞান চলে আসে। তাহলে সেই কালিদাসের লেখা এইসব বই, ঋতুসংহার, মালবিকাঙ্গী মিত্রম। এই মালবিকাঙ্গী মিত্রম যেমন কার প্রেম কাহিনী আছে? অগ্নিমিত্র সাথে মালবিকার। ঋতুসংহার, রঘুবংশ, আরও আছে অনেক বই, সেগুলি কালিদাসের বই। যাই হোক, অবশ্যই তোমরা বইয়ের নাম দেখবে, পরীক্ষা বই আসে। যেমন একটা আছে মিচ্ছকটিকম, কার লেখা? শূদ্রকের লেখা। এই বইটাও দেয় প্রচুর, মিচ্ছকটিকম শূদ্রকের লেখা। যেমন দশকুমার চরিত দণ্ডির লেখা। হ্যাঁ চলো নেক্সট, কুষাণ সাম্রাজ্যের রাজধানী কি ছিল? তাহলে এটা হবে পুরুষপুর, বর্তমানে যাকে বলা হয় পেশোয়ার। দেখো পেশোয়ার অপশনে পেলেও লিখতে হবে পেশোয়ার, পুরুষপুর বা পেশোয়ার কুষাণ সাম্রাজ্যের রাজধানী ছিল। তাহলে দেখো এই কুষাণদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? পরীক্ষা অনেক সময় দেয় মথুরা, যেটা কনিষ্ক করে দ্বিতীয় রাজধানী, সেটা হলো মথুরা। তাহলে অবশ্যই মনে রাখবে, সেটা হলো মথুরা, যেটা হলো কুষাণ সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল হলো মথুরা। হ্যাঁ নেক্সট হলো, দেখো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? তাহলে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? শিমুখ। আর সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হলো গৌতমীপুত্র সাতকর্ণী। শ্রেষ্ঠ শাসক হলো গৌতমীপুত্র সাতকর্ণী, আর প্রতিষ্ঠাতা হলো শিমুখ। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানির অধিকার দিয়েছিল? তাহলে কে দেওয়ানি অধিকার দেয়? দ্বিতীয় শাহ আলম। তাহলে দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে পায়? 1765 সালে পায় দেওয়ানি লাভ, মানে তারা রাজস্ব কালেক্ট করার একটা তারা অধিকার পাচ্ছে। তাহলে দেখো তোমরা দেখো অনেকে কিন্তু ভুলেই যাচ্ছ, একটা হলো ফারুক শিয়ারের ফরমান, সেটা কত সালে? 1717 ফারুক শিয়ারের ফরমান। সেখানে হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক দেওয়া হয়,
মানে তাদেরকে বিনা শুল্কে বাংলা, বিহার, উড়িষ্যাতে তাদের ব্যবসা করার অধিকার দেওয়া হচ্ছে। মানে তাদেরকে একটা দস্তক দেওয়া হচ্ছে। দস্তক মানে কি? ফ্রি লাইসেন্স। তাহলে তাদেরকে ফারুকশিয়ার ফরমানে কী দেওয়া হচ্ছে? তাদেরকে বিনা লাইসেন্সে তাদেরকে ব্যবসা করার অধিকার দেওয়া হচ্ছে। আর এটা হলো দেওয়ানি লাভ, যেটা দ্বিতীয় শাহ আলম দিচ্ছে মুঘল সম্রাট। তাহলে এটা কি? এদের মানে এনাদেরকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হচ্ছে। দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স আশা করি বুঝতে পারলে। তাহলে এটার উত্তর হয়েছে দ্বিতীয় শাহ আলম। হ্যাঁ, কত সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? তোমাদের এটা তো বলতেই হবে না, আমি বিস্তারিত ব্যাখ্যা। দেখো কোশ্চেন তোমরা এখানে কমন পেয়ে গেলে, মানে অ্যানালাইসিস করতে হতে এখানে বেরিয়ে গেলো। যাই হোক, তাহলে এটা কত সালে? 1664। তোমরা অবশ্যই জানো। 1600 সালে কারা? 1600 সালে হলো ব্রিটিশ। 1602 কারা? ডাচ। 1616 কারা? দিনেমার। পরের প্রশ্ন, কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন? মুঙ্গেরে। তাহলে এটা কোনটা হবে? মীর কাসিম রাজধানী কোথা থেকে করে? মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গের কোথায়? বিহার। তাহলে দেখো তোমরা মনে রাখবে, প্রশ্ন অনেক সময় আসে বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? তাহলে সেটা হবে মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব হলো মুর্শিদ কুলি খাঁ, যিনি রাজধানী করেন কোথায়? ঢাকাতে। কোথায় করেন রাজধানী? মুর্শিদাবাদে। তখন নাম ছিল মকসুদাবাদ, পরবর্তীকালে ওনার নামে হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ। আর এই মীর কাসিম যিনি রাজধানী করছে মুর্শিদাবাদ থেকে মুঙ্গের, যেটা বিহারে। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব যেমন মুর্শিদ কুলি খাঁ, সেরকম প্রশ্ন আসে বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? তাহলে সেটা কি হবে? সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা। তাহলে দেখো তোমরা আরেকটা মনে রাখো যে বাংলার কোন নবাবের সময় মারাঠা আক্রমণ প্রচুর হয়, বা বাংলার কোন নবাব মারাঠাদের মধুর সাথে তুলনা করে, মধু মৌমাছির সাথে? তাহলে সেটা মনে রাখবে অবশ্যই কে? আলীবর্দী খাঁ, যার সময় মারাঠা আক্রমণ বাংলায় প্রচুর হয়, প্রচুর পরীক্ষায় দেয়। দেখো কোথায়, এর পরের প্রশ্ন, কোথায় অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটেছিল? তাহলে এটা কোথায়? কলকাতায় 1756 সালে 20 জুন, যেটা ডেট 1756 সালে 20 জুন, যেখানে অন্ধকূপ হত্যা হয়। আর এই ঘটনার বিবরণ কে দেয়? হলওয়েল দেয়, যা আমরা পরবর্তীকালে জানতে পারি সেটা হলো অন্ধকূপ হত্যাকাণ্ড। তাহলে 1756 সালে 20 জুন কলকাতায় হচ্ছে। পরের প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তাহলে এটা কি হয়ে যাবে? 1817। দেখো 1817 হচ্ছে হিন্দু কলেজ। তাহলে দেখো হিন্দু কলেজ হয়ে যাচ্ছে 1855-তে প্রেসিডেন্সি কলেজ। এটাও মনে রাখবে, 1855 হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। আর 2010 হয়ে যাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 2010 হয়ে যাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো হিন্দু কলেজ হচ্ছে 1817 সালে, এটা আবার প্রেসিডেন্সি কলেজে কনভার্ট হয়ে যাচ্ছে 1855 সালে। প্রেসিডেন্সি কলেজ থেকে আবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে 2010 সালে। অবশ্যই তোমরা মনে রাখবে, পরীক্ষা খুব দেয়। আর যদি বলা হয় 3টে বিশ্ববিদ্যালয়, কলকাতা, বোম্বে ও মাদ্রাজ, এই 3টে জায়গায় 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? সেটা হলো 1857। দেখো প্রথম 3টে ইউনিভার্সিটি যেটা হচ্ছে, সেটা 3টে হলো প্রেসিডেন্সির মধ্যে, একটা কলকাতা, একটা বোম্বে, আর একটা হলো মাদ্রাজ। পরের প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে দেখো আদি ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1866। দেখো আগে বুঝো, যেটা রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে কলকাতায়, যার মূলত কনসেপ্ট ছিল একেশ্বরবাদী। যাই হোক, তাহলে 1815 সালে আত্মীয় সভা প্রচুর আসে পরীক্ষায়, এটাকে নাম চেঞ্জ করে 1828 সালে করে ব্রাহ্ম সভা। রাজা রামমোহন রায় 1828-এ করছে ব্রাহ্ম সভা। আবার এই ব্রাহ্ম সভা হয়ে যাচ্ছে 1830-এ ব্রাহ্ম সমাজ। তাহলে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1830। মানে প্রথমে আত্মীয় সভা রাজা রামমোহন রায় করেন 1815, সেটাই নাম চেঞ্জ হয়ে যাচ্ছে 1828-এ ব্রাহ্ম সমাজ, আর ব্রাহ্ম সভা। তাহলে 1828 এই ব্রাহ্ম সভা হয়ে যাচ্ছে ব্রাহ্ম সমাজ, সেটা কত সালে? 1830 সালে। তাহলে আসলে বুঝতে পারলে। আর এই ব্রাহ্ম সমাজ তাহলে আবার দেখো পরবর্তীকালে কি হচ্ছে, 1866 সালে আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে, প্রথম ভাঙ্গন। তাহলে ব্রাহ্ম সমাজের প্রথম ভাঙ্গন হচ্ছে 1866 সালে। একটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, যার নেতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর,
আর আরেকটা হয়ে যাচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, যার নেতা হলো কেশবচন্দ্র সেন। তাহলে দুটোই হলো 1866 সালে। তাহলে আসলে বুঝতে পারলে মানে আদি ব্রাহ্ম সমাজের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো এই যে মানে এই যে ব্রাহ্ম সমাজ, এটা হলো কাদের জন্য? এই ব্রাহ্ম সমাজ হলো মূলত হিন্দুদের জন্য। আর এই যে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ, তাহলে এটা হলো কাদের জন্য? ইউনিভার্সাল। মানে কেশবচন্দ্র সেনের কনসেপ্ট ছিল ইউনিভার্সাল, ব্রাহ্মিজম ইজ ইউনিভার্সাল। আর এটা হলো ব্রাহ্মিজম ইজ অনলি কাদের জন্য? ব্রাহ্মিজমটা হলো শুধু হিন্দুদের জন্য, এই জন্যই ভাঙ্গনটা হচ্ছে। দেখো আবার দেখো দ্বিতীয় ভাঙ্গন হচ্ছে, এটা মনে রাখতে পারো, দ্বিতীয় ভাঙ্গন। দেখো পরীক্ষা শুধু তোমরা আদি ব্রাহ্ম সমাজ পাবে না, এর সাথে তোমরা কানেক্ট করে আরও প্রশ্ন যেগুলো দেয় সেরকমই তোমাদের আমি বলছি পরীক্ষা অবশ্যই কমন পাবেই পাবে। তাহলে দেখো এই আবার পরবর্তীকালে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজটা ভাগ হচ্ছে দুই ভাগে। যেটা আমরা দেখলাম ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ 1866 সালে হচ্ছে, তার থেকে আবার দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ হয়ে যাচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে। কত সালে? আবার দ্বিতীয় ভাঙ্গন হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে, যার নেতা হলো শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু। যার নেতা হলো শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু। আবার দেখো তাহলে একটা ভাঙ্গন এইদিকে হচ্ছে, আরেকটা ভাঙ্গন কার জন্য হচ্ছে? আরেকটা ভাঙ্গন কী নাম হচ্ছে? নববিধান ব্রাহ্ম সমাজ, যার নেতা হলো কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজ, সেটা কত সালে হচ্ছে? 1880 সালে। তাহলে বুঝতে পারছো দেখো এখানে ভাঙ্গনটা কেন মূলত হচ্ছে। দেখো এই যে ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ, এই যে কেশবচন্দ্র সেন, এর মূলত কনসেপ্ট ছিল মেয়েদের পড়াশোনা করাতে হবে, মেয়েদের শিক্ষা দিতে হবে, মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট রাখতে হবে। কিন্তু এখানে একটা জিনিস ভুল করে দেয়। কে ভুল করে দেয়? এই যে কেশবচন্দ্র সেন তার মেয়ের সাথে একটা বিয়ে দিয়ে দিচ্ছে। কার সাথে বিয়ে দিচ্ছে? কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে কেশবচন্দ্র সেনের মেয়ের নাম ছিল সুনীতি দেবী। তাহলে এই সুনীতি দেবী মাত্র অল্প বয়স্ক ছিল। তাহলে এই সুনীতি দেবীর সাথে কোচবিহারের রাজা দেখো একটা ভালো সম্বন্ধ পেয়েছে, তাই দিয়ে দেয় কোচবিহার রাজার সাথে তার নিজের মেয়ে। কিন্তু দেখো এখানে বলা হচ্ছে যিনি নেতা, যে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে, ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, স্বাধীন রাখতে হবে, আর তার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে দেখো এই যে নেতাই যদি নিজের কনসেপ্টটা ঠিক না রাখে তাহলে ব্রাহ্ম সমাজ টিকবে? এই জন্য পরবর্তীকালে আবার ব্রাহ্ম সমাজে ভাঙ্গন হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এইটা উত্তর তো কত হচ্ছে? 1866 আদি ব্রাহ্ম সমাজ। এরপরে হলো দেখো যুগান্তর দল কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে দেখো যুগান্তর দল কত সালে হচ্ছে? 1906। যুগান্তর দল হলো 1906। দেখো তাহলে তোমরা মনে রাখবে ফার্স্টে হচ্ছে যুগান্তর পত্রিকা। 1906 সালে হচ্ছে যুগান্তর পত্রিকা প্রকাশিত হচ্ছে, 1906-এর 18ই মার্চ। তাহলে এই যে যুগান্তর পত্রিকা কারা প্রতিষ্ঠা করছে? এই যুগান্তর পত্রিকা হচ্ছে কারা প্রতিষ্ঠা করছে? সরি একটা হলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক যুগান্তর পত্রিকা প্রকাশিত হচ্ছে 1906 সালে 18ই মার্চ, যেটা হলো শিবনাথ শাস্ত্রীর যুগান্তর উপন্যাস থেকে। তাহলে দেখো এই যুগান্তর পত্রিকায় হয়ে যাচ্ছে এই বিপ্লবীদের মুখপত্র, তখন হয়ে যাচ্ছে যুগান্তর দল। তাহলে যুগান্তর পত্রিকা আর যুগান্তর দল দুটোই হলো 1906। আশা করি ক্লিয়ার হলে। নেক্সট প্রশ্ন, কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে? তাহলে এটা কি হবে? ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তাহলে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কত সালে? 1827 সালে মানিকতলায়। 1827 সালে মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। তাহলে এটা মনে রাখবে ভারতের প্রথম ছাত্র সংগঠন বলা হয় এই ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনকে, ভারতের প্রথম ছাত্র সংগঠন বলা হয়। তাহলে দেখো এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি? এথেনিয়াম। তাহলে মুখপত্রের নাম হলো এথেনিয়াম, এই একাডেমিক অ্যাসোসিয়েশন। তাহলে দেখো এই যে ডিরোজিও, যারা এই ডিরোজিওর চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত ছিল, তার যুক্তিবাদী চিন্তা দ্বারা, তাদেরকে কি বলা হয়? নব্যবঙ্গ। আমরা জানি যারা ডিরোজিও অনুগামী তাদের বলা হচ্ছে নব্যবঙ্গ। তাদের মুখপত্রের নাম কি? তাদের মুখপত্র দেখো এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম হলো তোমরা দেখলে এথেনিয়াম। আর এই নব্যবঙ্গীয় দলের মুখপত্রের নাম কি? পার্থেনন, যেটা 1829-এ প্রকাশিত হয়। তাহলে দুটোই আশা করি তোমরা ক্লিয়ার হলে। চলো এবার নেক্সট প্রশ্ন, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ কবে প্রতিষ্ঠা করে? তাহলে দেখো জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে 1873 সালে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ করে 1873 সালে। তাহলে এই সত্যশোধক সমাজ তার মুখপত্র কি ছিল? দীনমিত্র। দীনমিত্র।
দেখো তাহলে জ্যোতিবা ফুলে থেকে আরও তোমরা মনে রাখো, এই জ্যোতিবা ফুলে কার গুরু ছিল? B.R. আম্বেদকর, সেটাও পরীক্ষা দিতে পারে। B.R. আম্বেদকর, জ্যোতিবা আম্বেদকরের গুরু ছিলেন জ্যোতিবা ফুলে। আর এই জ্যোতিবা ফুলের উপাধি ছিল মহাত্মা। দেখো আমরা জানি গান্ধীজির উপাধি মহাত্মা, সেরকমই এরকম জ্যোতিবা ফুলের উপাধি আছে মহাত্মা। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো তাহলে এই জ্যোতিবা ফুলে একটা বই লিখে, সেটাও খুব প্রচুর আসে পরীক্ষায়, গুলামগিরি, এটাও মনে রাখবে। জ্যোতিবা ফুলের বইটার নাম হলো গুলামগিরি। জ্যোতিবা ফুলের বইটার নাম হলো গুলামগিরি। চলো এরপরে পরের প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট হলো কোনটি ভুল? দেখো কোনটি ভুল, এখানে দেখো কংগ্রেসের প্রতিষ্ঠার আগে ভারতে কিছু সংগঠন ছিল, সেখান তো পরীক্ষা আমাদের খুব আসে, এটা একটু ভালো করে তোমরা একটু শুনে নাও। আচ্ছা তোমাদের এই ভিডিওটা আমি 100টা প্রশ্নের, এটা পার্ট 1, এরপর আমি পার্ট 2তে বাকি 50টা প্রশ্ন আমি দুটো পার্টে ভিডিওটা দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ একটা পার্টে তোমরা বোরিং হয়ে যাবে। তাহলে দুটো পার্টে ভিডিওটা থাকুক, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। দেখো তাহলে এটা 32, এটা কোনটি ভুল? তা দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা 1836 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হচ্ছে, রামমোহন রায়ের অনুগামীরা করে 1836 সালে, খুবই আসে ডেটটা মনে রাখবে। কলকাতায় কালীনাথ চৌধুরী, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর এরা গঠন করেন, যারা রামমোহন রায় অনুগামী ছিলেন। তাহলে এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতির নাম কি? গৌরীশঙ্কর তর্কাবাগীশ। গৌরীশঙ্কর তর্কাবাগীশ, এটা মনে রাখতে পারো। তারপরে আমরা আছি এই জমিদার সভা, যেটা আমরা দেখছি 1838 সালে জমিদার সভা। জমিদার সভা 1838 সালে, তাহলে সেটা কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1838 সালে। জমিদার সভা প্রতিষ্ঠিত হচ্ছে 1838 সালে। তাহলে এই জমিদার সভার প্রথম সভাপতি কে? তাহলে প্রথম সভাপতির নাম তোমরা অবশ্যই মনে রাখবে, রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব, রাধাকান্ত দেব এই জমিদার সভার প্রথম হলো সভাপতি। আর এই জমিদার সভার সম্পাদকের নাম কি ছিল? তাহলে দেখো দুজন ছিল যুগ্ম সম্পাদক, একজন হলো প্রসন্ন কুমার ঠাকুর, আরেকজন হলো উইলিয়াম কেরি। তাহলে জমিদার সভার সভাপতির নাম রাধাকান্ত দেব, বুঝতে পারলে, আর সম্পাদকের নাম হলো প্রসন্ন কুমার ঠাকুর ও উইলিয়াম হ্যারি। আর এই উইলিয়াম হ্যারি বলতো কোন পত্রিকার, এই উইলিয়াম হ্যারি বলতো কোন পত্রিকার সম্পাদক ছিল? ইংলিশম্যান। তাহলে উইলিয়াম হ্যারি কোন পত্রিকার সম্পাদক ছিল? ইংলিশম্যান, এটা মনে রাখতে পারো। দেখো এরপরে আছে পুনা সার্বজনিক সভা, তাহলে এটা 1870, এটাও ঠিক, মানে এটা সব ঠিক, তিনটে ঠিক দেখছো। পুনা সার্বজনিক সভা 1870। দেখো এটা মনে রাখবে, প্রথমে 1867তে পুনা সার্বজনিক অ্যাসোসিয়েশন ছিল। তাহলে 1867তে কী ছিল? পুনা সার্বজনিক অ্যাসোসিয়েশন। কত? 1867তে। আর এই পুনা সার্বজনিক অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হচ্ছে পুনা সার্বজনিক সভা, সেটা কত সালে? 1870 সালে। আচ্ছা বুঝতে পারলে, মানে প্রথম পুনা সার্বজনিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, সেটা হলো 1867 সালে, এটাই রূপান্তরিত হয়ে হচ্ছে পুনা সার্বজনীন সভা, যেটা হলো 1870 সালে। দেখো তাহলে এটা আমরা ভুল কোনটা পাচ্ছি? ডিএডটা, এটা মাদ্রাজ মহাজন সভা। তাহলে এই মাদ্রাজ মহাজন সভা এটা কত সালে হবে? এটা হবে 1884 সালে। এটা অবশ্যই ভুল আছে, মাদ্রাজ মহাজন সভা হলো 1884 সালে, এটা মনে রাখবে। তাহলে দেখো আমরা কিছু এবার আমরা মনে রাখতে হবে, এখানে যে কংগ্রেসের আগে কিছু যে সংগঠনগুলো প্রতিষ্ঠা হয়েছে, এগুলি পরীক্ষায় খুবই আসে, এগুলি তোমরা মনে রাখতে হবে। চলো এই লিস্টগুলো পারলে তোমরা নোট করে নাও, পরীক্ষা তো যে কোনো একটা আসতেই পারে, কোনটা আসবে সেটা বলা মুশকিল, কিন্তু যেগুলো বেশি আসে আমি তোমাদের সেই পয়েন্টগুলো আমি হাইলাইট করে আলোচনা করছি, চিন্তার কারণ নেই। তাহলে কিছু আমরা সংগঠনগুলো দেখে নিই, যেগুলি কংগ্রেসের পূর্ববর্তী সংগঠন কি কি। তাহলে দেখো একটা হলো, প্রথমে আমরা দেখলাম জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই দুটো আমরা দেখে নিলাম। তারপরে দেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, একটা প্রতিষ্ঠিত হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তাহলে এটা হলো 1839 সালে লন্ডনে। তাহলে মনে রাখবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেটা হলো 1839 সালে লন্ডনে। তারপরে 1843 সালে কলকাতায় হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তাহলে 1843-এ হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এটা কলকাতায় প্রতিষ্ঠিত হচ্ছে, মানে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত লন্ডনে 1839 সালে। তাহলে দেখো এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আমরা দেখলাম 1839, তারপরে যে আমরা 1843 দেখবো সেটা হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, মানে আগে তোমরা বেঙ্গল কথাটা অ্যাড করে দাও, তাই এরকম করে মনে রাখা যাবে, বেঙ্গল অ্যাড হচ্ছে আর পরে 1843। দেখো তারপরে আরেকটা আছে 1852-তে ডেকান অ্যাসোসিয়েশন, যেটা পুনেতে প্রতিষ্ঠিত হচ্ছে 1852-তে। যেমন আছে ভারত সভা 1876-এ, খুব আসে পরীক্ষায়। ইন্ডিয়া লীগ 1875-এ, ভারত সভা 1876, ইন্ডিয়া লীগ 1875,
তারপরে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা হলো 1851, তোমরা লিখে নিতে পারো, এগুলি খুব আসে পরীক্ষায়। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন, এই দুটোই হলো 1852। দেখো মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852, বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন 1852, মানে দুটোই হলো 1852 হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে আরেকটা যেমন হিন্দু মেলা 1867, হিন্দু মেলা 1867, এটাও তোমরা মনে রাখবে, হিন্দু মেলা হলো 1867। দেখো অনেকগুলো বললাম, পরীক্ষা খুব আসে। যেমন এখানে দেখো তোমরা দেখলে কি, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836, জমিদার সভা 1838, পুনা সার্বজনীন সভা 1870, যেমন ভারত সভা 1876, পরীক্ষা খুব আসে, আমি রিপিট করছি এই জন্যই তোমরা এটা নোট করে নাও। ভারত সভা 1876, ইন্ডিয়া লীগ 1875, হিন্দু মেলা 1867, মাদ্রাজ মহাজন সভা 1884, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, আরেকটা বোম্বে নেটিভ অ্যাসোসিয়েশন, দুটোই 1852, আরেকটা হলো 1852 ডেকান অ্যাসোসিয়েশন, সেটা হলো পুনা। মানে এতটা রিভিশন এতটা কুইক হচ্ছে, তার জন্য আমার স্পিড হতে হচ্ছে, তোমাদের একটু স্পিড লাগবে, কিছু করার নেই। তাহলে তোমরা বুঝতে পারছো পরীক্ষা কীরকম আসবে। এই চ্যানেলটা তোমরা যুক্ত থাকো, মানে তোমরা যে ইতিহাস পরীক্ষা দেবে বিভিন্ন এক্সামে তোমাদের সমস্যা হবে না, কারণ আমি ইতিহাসের স্পেশালিস্ট, তোমরা বুঝতে পারছো। এরকমই বিস্তারিত ব্যাখ্যা শুধু উত্তর বললাম, তাহলে তো তোমরা প্র্যাকটিস সেট থেকে প্রশ্ন করার মতো সমান, মানে সেটা কোনো লাভ পাবে না যদি যারা ওরকমভাবে দেয়। নেক্সট চলে যাই। হ্যাঁ, বিজয়নগর প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত নিম্নের কোন প্রথাটি? তাহলে এটা কোনটা হবে? এটা 33-এরটা হয়ে যাবে। দেখো নায়েঙ্কার আর আইগার, তাহলে এটা একটু ভালো করে বুঝো। এই নায়েঙ্কার, এই যে নায়েঙ্কার, এই যে 33-এরটা সি হলো, এই নায়েঙ্কারটা কি? দেখো বিজয়নগর সাম্রাজ্য, যারা এই বিজয়নগর সাম্রাজ্যে, ধরো একটা বিজয়নগর সাম্রাজ্য, এর মধ্যে ধরো ছোটো ছোটো প্রদেশ, এই প্রদেশের শাসককে কি বলা হতো? নায়ক। প্রদেশের শাসককে বলা হতো নায়ক। এই নায়ক দ্বারা শাসিত যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে নায়েঙ্কার প্রথা। তাহলে বুঝতে পারলে, নায়ক দ্বারা শাসিত যে শাসন মানে প্রদেশে, সেটাকে আমরা বলছি নায়েঙ্কার প্রথা। আরে এই যে দেখলে আইগার, এই আইগারটা কি? যারা গ্রামে প্রশাসন পরিচালনা করে, মানে যারা গ্রামে শাসন কার্য পরিচালনা করে তাদেরকে বলা হয় আইগার। তাহলে এই দুটোই হলো বিজয়নগর সাম্রাজ্যে আছে যারা প্রশাসনে কাজ করতো। তাহলে বুঝতে পারলে, যারা গ্রামের শাসক তাদেরকে বলা হয় আইগার, আর যারা প্রদেশের শাসক তাদের বলা হয় নায়ক, আর তাদের দ্বারা পরিচালন ব্যবস্থা নায়েঙ্কার প্রথা। চলো এবার নেক্সট প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তাহলে এর উত্তর হয়ে যাবে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন হাসান বাহমান শাহ। দেখো এটা মনে রাখবে অবশ্যই। আমরা দেখি মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লির সুলতান ছিলেন, যখন কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। তার আমলে দেখো না এরম বড় সাম্রাজ্যটা বিশাল বড় হচ্ছে, আর তার আমলে এত বড় হচ্ছে, তার আমলেই আবার কিছু কিছু জায়গা স্বাধীন হয়ে যায়। এত বড় সে সামলাতে পারছিল না, স্বাধীন হয়ে যায়। তাহলে দেখো এই যে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এই উপরের পার্টটা এখানে হলো বাহমনি, মানে সাউথের মধ্যে এখানে ডেকানে বাহমনি, আর এখানে ছিল রায়চুর দোয়াব, এর নিচে হলো বিজয়নগর। তাহলে দেখো নিচে হলো বিজয়নগর, উপরে হলো বাহমনি, মাঝখানে হলো কি? মাঝখানে হলো রায়চুর দোয়াব, যেটা হলো কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর মাঝখানে অঞ্চলকে বলা হয়। তাহলে দেখো এই যে বাহমনি সাম্রাজ্য তোমরা দেখলে, এই বাহমনি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে? আলাউদ্দিন হাসান বাহমন শাহ 1347 সালে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তাহলে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে? 1336 সালে। কে প্রতিষ্ঠা করে? 1336 সালে হরিহর ও বুক্ক, দুই ভাই হরিহর ও বুক্ক, তুঙ্গভদ্রা নদীর তীরে, মনে রাখবে হরিহর ও বুক্ক দুই ভাই তুঙ্গভদ্রা নদীর তীরে 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। আর এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল? হাম্পি, যেটা কর্ণাটকে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো 35-এরটা, বাহমনি রাজবংশ ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে প্রায় যে অঞ্চল নিয়ে সংঘাত লাগতো। তোমরা আশা করি আগের প্রশ্ন বোঝার সময় তোমরা কনসেপ্টটা বুঝে গেছো এটা কোনটা হবে। তাহলে এটা কোনটা হবে? রায়চুর দোয়াব। তাহলে এটা হবে রায়চুর দোয়াব। যে রায়চুর দোয়াব তোমরা দেখতে পেলে, রায়চুর দোয়াব যেটা নিয়ে বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের মধ্যে একটা মনোমালিন্য ছিল, রায়চুর দোয়াব নিয়ে, মানে তাদের মধ্যে ঝামেলা লাগতো।
দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে রায়চুর দোয়াব। কই গেল, হ্যাঁ রায়চুর দোয়াব। তাহলে রায়চুর দোয়াব কোনটাকে বলা হচ্ছে, যেটা হলো তোমরা দেখলে মাঝখানে, যেটা হলো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল বলেছে রায়চুর দোয়াব। দেখো যেটা হলো যেখানে ভালো চাষবাস হয়, যেটা হলো নদীর ভালো নদীর সুবিধা, মানে এমন একটা অঞ্চল, যেমন আমরা যেমন দেখি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, যেখানে ভালো চাষবাস সমস্ত সুবিধা থাকে, সেরকম রায়চুর দোয়াব, যেটাকে নিয়ে এই বিজয়নগর বাহমনির মধ্যে একটা ঝামেলা ছিল। চলো এবার নেক্সট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক সর্বপ্রথম শাসক রূপে মহারাজা ধীরাজ ও রাজ পরমেশ্বর উপাধি ধারণ করেন? তাহলে এটা কি হবে, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক সর্বপ্রথম? তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় হরিহর। তাহলে দ্বিতীয় হরিহর প্রথম কি নিচ্ছে উপাধিটা, মহারাজা ধীরাজ আর রাজ পরমেশ্বর। দেখো প্রথমবার নিচ্ছে দ্বিতীয় হরিহর, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথমবার নিচ্ছে দ্বিতীয় হরিহর, রাজ মহারাজা ধীরাজ আর রাজ পরমেশ্বর। চলো এবার আমরা বিজয়নগর সাম্রাজ্য কিছু বলি। এখানে কটা বংশ ছিল? 4টা বংশ। তাহলে প্রথম কি সঙ্গম বংশ। সঙ্গম বংশ 1336 থেকে 1486 সঙ্গম বংশ। তারপর হলো শালুক বংশ 1486 থেকে 1505। তাহলে পরেরটা হলো শালুক বংশ 1486 থেকে 1505। তাহলে তারপরে কি, তারপরে হচ্ছে দেখো তুলুক বংশ 1505 থেকে 1570। তার সবার শেষে হলো আরবিরু বংশ 1570 থেকে 1672। তাহলে 4টা বংশ। দেখো এই 4টা বংশের মধ্যে আমরা মনে রাখতে হবে, দেখো যদি প্রশ্ন আসে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসককে, তাহলে প্রথম শাসক হলো প্রথম হরিহর, আর শেষ শাসক হলো তৃতীয় রঙ্গ। তাহলে এই 4টা বংশের মধ্যে আমরা দেখে নিই, তাহলে প্রথম যে দেখলাম আমরা সঙ্গম বংশ, তাহলে এই সঙ্গম বংশের প্রথম শাসককে প্রথম হরিহর, যাকে আমরা বলছি বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসক। তাহলে প্রথম শাসক দেখলাম সঙ্গম বংশের প্রথম হরিহর। তাহলে এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসককে দ্বিতীয় দেবরায়। তাহলে শ্রেষ্ঠ শাসককে দ্বিতীয় দেবরায়, আর শেষ শাসককে দ্বিতীয় বিরূপাক্ষ। তাহলে প্রথম বংশ সঙ্গম বংশে আমরা দেখলাম প্রথম শাসক হলো প্রথম হরিহর, শ্রেষ্ঠ শাসক হলো দ্বিতীয় দেবরায়, আর শেষ শাসককে দ্বিতীয় বিরূপাক্ষ। তারপরের বংশ দেখো শালুক বংশ। এই শালুক বংশ কে প্রতিষ্ঠা করেন? নরসিংহ শালুক। নরসিংহ শালুক। তাহলে এই শালুক বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? ইম্মাদি নরসিংহ। দেখো তাহলে শালুক বংশের প্রথম শাসক হলো নরসিংহ শালুক, আর শ্রেষ্ঠ শাসক আর শেষ শাসক একজনই হবে ইম্মাদি নরসিংহ। তাহলে সেটা হলো ইম্মাদি নরসিংহ। ইম্মাদি নরসিংহ। দেখো শালুক দেখলে, এবার আমরা দেখি তুলুক। তাহলে এই দেখো তুলুক বংশের প্রথম শাসককে, তুলুক বংশের প্রথম শাসক হলো বীর নরসিংহ। তাহলে প্রথম শাসক হলো বীর নরসিংহ, আর শ্রেষ্ঠ শাসককে কৃষ্ণদেব রায়। দেখো আরেকটা মনে রাখবে, এই কৃষ্ণদেব রায় ছিল পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। মানে দেখো হচ্ছে তুলুক বংশের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়, তার সাথে হয়ে যাচ্ছে পুরো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসককে, তাহলে বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক হলো কে? বিজয়নগর বলছি, তুলুক বংশের শেষ শাসককে তুলুক বংশের শেষ শাসক হয়ে যাচ্ছে সদাশিব রায়। তাহলে আরেকটা কোন বংশ রয়ে গেল? আরবিরু বংশ। তাহলে দেখো আরবিরু বংশ যেটা প্রতিষ্ঠা করছে তিরুমল। তিরুমল মানে প্রথম শাসক হলো তিরুমল। তাহলে শ্রেষ্ঠ শাসককে দ্বিতীয় ভেঙ্কট। আরবিরু বংশের শ্রেষ্ঠ শাসককে দ্বিতীয় ভেঙ্কট, শেষ শাসককে তৃতীয় রঙ্গ। তাহলে আমি 4টা বংশের পুরো প্রথম শাসক, শ্রেষ্ঠ শাসক, শেষ শাসক আমি বলে দিলাম। পরীক্ষা দেখো এর মধ্যে চলে আসবে। তার সাথে আরেকটা মনে রাখো, এই যে তোমরা দেখলে কৃষ্ণদেব রায়, তার উপাধি কী ছিল? অভিনব বোস, অন্ধ্রবোজ, এগুলি ছিল কৃষ্ণদেব রায়ের উপাধি। পরীক্ষা খুব দেয়। অভিনব বোস, অন্ধ্রবোজ, কার উপাধি ছিল? কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল অভিনব বোস, অন্ধ্রবোজ। চলো এবার পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? তাহলে এটা কবে হয়েছিল? 1760 সালে। কাদের কাদের মধ্যে হয়েছিল? ফরাসি আর ইংরেজ। দেখো তাহলে 1760 সালে ইংরেজ সেনাপতির নাম ছিল আয়ারকুট। আয়ারকুট। এই আয়ারকুট ফরাসি সেনাপতি কাকে পরাজিত করে? কাউন্ট লালি। এটাও মনে রাখবে, কাউন্ট লালি। এই বন্দিবাসের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, এই জন্য এই যুদ্ধের মাধ্যমে ফরাসিদের পুরোপুরি ভারতের শক্তিটা শেষ হয়ে যায় এই যুদ্ধে পরাজিত হওয়ার পর। এই জন্য বন্দিবাসের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারলে। চলো এবার নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্নটা দেখে নাও, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কবে হয়? দেখো এটা তাহলে শান্তিনিকেতনে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1921। তাহলে দেখো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে? তাহলে কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে? 1951।